নমস্কার। নমস্কার। গল্পগুলি হেসেলের ফেসবুক পেজে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। প্রচন্ডভাবে তাপপ্রবাহ চলছে বলাই বাহুল্য। মানে এই সময় আমরা সকলেই একটু অস্থির। কিন্তু এরই মধ্যে আবারও কবিপক্ষ শুরু হয়ে যাবে এবং সেই নিয়ে একটা পরিকল্পনা ভাবনা চিন্তা সকলেই আমাদের এবং আমরা সকলে মিলেই কবিপক্ষের উদযাপনও করব। খাওয়া-দাওয়ার কিন্তু কখনো বিরতি নেই। হ্যাঁ, তবে একটা সতর্ক বার্তা সকলকে দিয়ে রাখা ভালো যে এই সময়টা একটু সাবধান থাকা উচিত, প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত এবং নিজেকে সতর্ক রাখা উচিত এই তাপপ্রবাহ থেকে। কারণ আশা করা যায় কিছুদিনের মধ্যেই বৃষ্টি নামবে এবং তখন আবার বোধহয় 25শে বৈশাখ বা কবিপক্ষের আনন্দ আর একটু দ্বিগুণ হয়ে যাবে আমাদের সকলের মধ্যে। ব্যতিক্রম একটা হয়েছে যে রবিবারের পরিবর্তে আমরা আজ শনিবার লাইভ রয়েছি। তার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ আগামী রোববার মানে আগামীকাল একটা বিশেষ চমক আসতে চলেছে গল্পগুলি হেসেলে ফেসবুক পেজে। তার জন্য কিছুটা অপেক্ষা, কিন্তু আপাতত আড্ডায় ফিরবো আজকের বিশেষ অতিথিকে নিয়ে। শুরুতেই অর্ণবের কাছে চলে যাই। একেবারে আজ অরিজিৎ যেভাবে বলল, কলকাতা শহরে গরমে নাজেহাল মানুষ, কিন্তু তার মধ্যেই নিয়মের ব্যতিক্রম নয়। আজকেও গল্পগুলি হেসেলের ফেসবুক পেজে আমাদের লাইভ আড্ডার আসর এবং তাতে আপনারা সকলে মিলে আমরা জমি আড্ডা দেবো আজকের সন্ধ্যায়। একটু নিয়মের ব্যতিক্রম, অরিজিৎ যেভাবে বলল, কালকে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে গল্পগুলি হেসেলের ফেসবুক পেজে এবং তার জন্য চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে এবং সঙ্গে থাকতে হবে আগামী বেশ কিছুদিন। তাহলে আমরা হই হই করে অনেকটা ভালো সময় সেলিব্রেট করতে পারবো। আজকের আড্ডায় আমাদের একজন বিশেষ বন্ধু, যেরকম গল্পগুলি হেসেলের ফেসবুক পেজে হয়ে থাকে। কে রয়েছেন আজকে আমাদের সঙ্গে সেটা বলার জন্য আবার অরিজিতের কাছে। অরিজিৎ। একেবারে ভীষণ প্রিয় বন্ধু, কলকাতার জনপ্রিয় আবৃত্তি শিল্পী এবং শ্রুতিবৃত্তর নাম যদি আপনারা সকলে শুনে থাকেন, সেই শ্রুতিবৃত্তের যিনি কর্ণধার শুভদীপ চক্রবর্তী আজকে আমাদের সঙ্গে। শুভদীপ, তোমাকে স্বাগত গল্পগুলি হেসেলে ফেসবুক পেজে। নমস্কার, তোমাদেরও অনেক অনেক অভিনন্দন। আসলে পুরনো দুই বন্ধুকে কাজে পেয়ে আমি একেবারে আনন্দে ডগমগ। একেবারে অর্ণব এবং সেম অরিজিৎ ইয়ার। দুজনেই আমার অনেক বছরের পুরনো বন্ধু। সত্যিই তোমাদের দুজনকে একসাথে আবার এতদিন পর পেয়ে খুব আনন্দ হচ্ছে। একেবারে শুভদীপ, তোমাকে পেয়েও আমাদের আসলে বন্ধুরা একসঙ্গে বসলে যা হয় আর কি, আমরা একটা ভীষণ ভালো সময়ের ভালো অনুভূতির মধ্যে দিয়ে চলছি এই মুহূর্তে। আর একদম। কলকাতা শহরে গরম হলেও কবিপক্ষের সূচনা হয়ে গেছে এবং বাঙালির মননে রবীন্দ্রনাথ যেভাবে মিশে রয়েছেন, তুমি তোমার বোধহয় প্রত্যেকটা পথ চলা, প্রত্যেকটা দিন গুজরান বোধহয় রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে। তো এই কবিপক্ষে শুভদীপ চক্রবর্তী ঠিক এই মুহূর্তে কি ভাবছে? দেখো, কবিপক্ষ আমাদের কাছে বা আমাদের মতন মানুষদের কাছে সারা বছরই, তবুও তো 25শে বৈশাখকে ঘিরে আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা উত্তেজনা কাজ করে। এবারের কবিপক্ষে যেরকম আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, শুভদীপ চক্রবর্তী প্রোডাকশনস এর যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে এবং আমার ফেসবুক পেজ থেকে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার, এই 3 দিন আমি আহ উম, আহ রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা কবিতা আমি লঞ্চ করছি এবং সেই সাথে রবীন্দ্র নিবেদিত কবিতার একটা সংকলন আনতে চলেছি, যেখানে রবীন্দ্রনাথের কবিতা নয়, রবীন্দ্রনাথকে নিয়ে যারা কবিতা লিখছেন, রবীন্দ্রনাথকে নিবেদিত যে কবিতা সম্ভারে রয়েছে, সেই কবিতাগুলো নিয়েও একটি সংকলন তৈরি করছি। এবং আরেকটা কাজ সেটা চলছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বহু অশ্রুত কবিতা রয়েছে, যে কবিতাগুলো কিন্তু সচরাচর আমরা শুনি না বা কোথাও সেভাবে পরিবেশিত হয় না, কিন্তু কবিতা বা আবৃত্তির দিক থেকে সেই কবিতাগুলোর গুণগত মান অসাধারণ। তো সেই সমস্ত কিছু রেয়ার কবিতা, অশ্রুত কবিতাগুলোকেও সামনে নিয়ে আসার কিছু পরিকল্পনা চলছে। একেবারে শুভদীপ, যদিও আমরা প্রত্যেকে একে অপরকে অনেকগুলো বছর ধরে চিনি, তবুও একদম। একটা প্রশ্ন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। এই যে হ্যাঁ, হ্যাঁ, শব্দ নিয়ে কাজ করা, শব্দ নিয়ে পথ চলা, হ্যাঁ, কবিতা নিয়ে পথ চলা, শ্রুতিবৃত্তের হ্যাঁ। সূত্রপাত, শুরুরও তো একটা শুরু থাকে। তো হুম, হুম। সেই শুরুর কথাটা যদি তুমি একটু বলো, কিভাবে শুরু হলো এই শব্দ নিয়ে পথ চলার অভিযান? শুরুটা না, অর্ণব, অরিজিৎ, তোমাদের দুজনকেই বলি, শুরুটা না শুধুই ইচ্ছে, তীব্র ইচ্ছে। আমি এই জাস্ট গতকালই মনে হয় একটা ভাবছিলাম যে এই এত বছরের জার্নিতে কোথাও না একটু মনে হচ্ছিল যে একটু সাপোর্ট পেলে হয়তো ভালো হতো। কেউ যদি কোথা থেকে যদি একটু সাপোর্ট পেতাম, সেটা পাইনি সেইভাবে। আহ প্রচন্ড লড়াই, অনেক কিছু, অনেক রকমের প্রতিকূলতা, অনেক ধরনের বিপরীত আহ পরিবেশের মুখোমুখি হওয়া। কিন্তু শুরুটার দিক থেকে বলতে পারো যে যেহেতু ইচ্ছেটা ছিল 16 আনা, চেষ্টাটা ছিল, পরিশ্রম করবার তাগিদটা ছিল, সেই জন্যে কবিতার মতন একটা বিষয়কে নিয়ে কাজ করতে আসা।
কবিতাকে ভালোবাসা, কবিতার প্রতি একটা অগাধ ভালোবাসা। সেই ভালোবাসাটাই ছিল আমার অনুপ্রেরণা, সেই ভালোবাসাটাই ছিল আমার ওই যুদ্ধে এগিয়ে চলার বীজ মন্ত্র, আর কিছু না। কিন্তু তারপর কিন্তু কোনো না কোনো ভাবে এই একটি বিষয়কে নিয়ে লেগে থাকা, এইটা আমাকে হয়তো যেটুকু যা কিছু বিন্দুমাত্র কিছু করতে পেরেছি সেই কাজটা করতে হয়তো সাহায্য করেছে। এখনো সামনে অনেকটা পথ, অনেক রকম বাধা প্রতিনিয়ত, কিন্তু সেই সমস্ত বাধাকে ডিঙিয়ে বলতে পারো যে ভালো কাজ করার অদম্য চেষ্টা এবং তা করার প্রয়াস, সেটা আমি আমার মতন করে বলবৎ রাখি। এবং সেখানেও রবীন্দ্রনাথ আমাকে যেন আমার সেই শক্তি হিসেবে, সেই অনুপ্রেরণা হিসেবে আমার সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কারণ রবীন্দ্রনাথের কবিতা পড়েই তো আমরা বলতে পারি যে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। তোমার মন খারাপ, তুমি কি কোথাও অবসন্ন, তুমি উচ্চারণ করো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তুমি কি কোথাও কুণ্ঠিত, তুমি কি কোথাও সংকুচিত, তুমি উচ্চারণ করো নিজের মনে সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। এভাবেই আমার রবীন্দ্রনাথকে পাওয়া। একেবারে আসলে রবীন্দ্রনাথ মানেই বোধহয় জীবনের প্রত্যেক কটা কোণায়, প্রত্যেক কটা অনুভবে, অনুভূতিতে তাকে খুঁজে পাওয়া। শুভদীপ, তুমি যেভাবে বলছিলে, শুভদীপ চক্রবর্তী মানে আমরা যারা শুভদীপকে ব্যক্তিগতভাবে এবং সোশ্যাল মিডিয়াতে চিনি, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নতুন করে কিছু করার অনুপ্রেরণা। শুভদীপ বোধহয় শুধুমাত্র নিজের জন্য নয়, আমাদের সকলকে অনেকটা অনুপ্রাণিত করে। প্রত্যেক দিন ওর ভাবনায়, ওর কাজে, ওর প্রত্যেক কটা যে নতুন নতুন পরিকল্পনা, তার মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে। অরিজিতের কাছে যাব, অরিজিৎ এবং শুভদীপ এই মুহূর্তে। একেবারেই মানে শুভদীপকে যতদিন ধরে আমরা চিনি, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং প্রতি মুহূর্তেই আমি আমি যে যে শুভজিৎ একটু আগে বলছিল যে ওই অদম্য ইচ্ছে আর কি, এবং সেই ইচ্ছেটাকে না শুভদীপ আমি কুর্নিশ জানি বন্ধু হিসেবে, কারণ তোমার মধ্যে সেই ইচ্ছেটাই কিন্তু তোমার সেই ওই অচেনা হাতটা তোমার সঙ্গে রয়েছে এবং সেটা নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। এবং প্রতি মুহূর্তে শুভদীপের যেটা আমার ভালো লাগে যে নতুন নতুন কাজ শুভদীপ কিন্তু করার চেষ্টা করে, যেই জিনিসটা বোধহয় একটা বৈচিত্র্য এনে দেয় তোমার নিজের তোমার সৃজনশীলতা তো বটেই। কলকাতা, বাংলাদেশ, দুই বাংলা মিলিয়ে তুমি কাজ করছো। তো শুভদীপ, আমি এই প্রসঙ্গে যাব যে শ্রুতিবৃত্ত যেটা একদম তোমার ব্রেইন চাইল্ড, যেটা তুমি নিজে গড়ে তুলেছো, শ্রুতিবৃত্ত শুরুটা কিভাবে হলো এবং আজ শ্রুতিবৃত্ত যে জায়গাটা আছে, আমরা জানি অনেকেই কলকাতায় সেটা দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে। তো শ্রুতিবৃত্ত যদি শুরুর দিনগুলোতে ফিরে যায়। শ্রুতিবৃত্ত শুরুটা মনে করো যখন বেশ কিছু মানুষ আমাকে বলল যে তুমি কি কোথাও আবৃত্তি শেখাও, বহু বছর আগে, সেটা হচ্ছে 2007 প্রথম। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে আমার ফার্স্ট অ্যানুয়াল প্রোগ্রামে তোমরা ইনভাইটেড ছিলে 2007-এ সিএলপিতে? প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম যখন হয়েছিল তখন তোমরা দুজন ইনভাইটেড ছিলে। সিএলটিতে দেখতে গেছিলাম, সিএলটিতে দেখতে গিয়েছিলে, একদমই তাই। তো সেই শুরুটা ওইভাবেই যে সন্তোষপুরে একটা কোচিং সেন্টারে আমার প্রথম শ্রুতিবৃত্তর শুভ সূচনা হলো। 3-4 জন স্টুডেন্ট ছিল হার্ডলি। তারপর আস্তে আস্তে তো বিগত বছরগুলোতে শ্রুতিবৃত্তর আরো অনেক শাখা তৈরি হয়েছে কলকাতায় এবং কলকাতার বাইরে, হাওড়াতে, ইনফ্যাক্ট শান্তিনিকেতনেও তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সময়ের অভাবের জন্য সেই শাখাটা আমরা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু কলকাতাতে এই মুহূর্তে প্রায় 6টা ব্রাঞ্চ চলছে এবং আগামী দিনে বিশেষ করে আবৃত্তির সাথে সাথেও আমরা শ্রুতি নাটক এবং সঞ্চালনা নিয়েও বিভিন্ন ক্র্যাশ কোর্স বা সেমিনার, ওয়ার্কশপ এগুলো আয়োজনের কথা ভাবছি। গল্প পাঠ নিয়ে আমাদের নতুন একটি পাঠ্যক্রম আসছে। বাচিক ওরিয়েন্টেড বা বাচিক কেন্দ্রিক যা কিছু শিল্প মাধ্যম রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কাজ করছি। এবং আরেকটাও কথা বলি যে শ্রুতিবৃত্তর একটা বিশেষ উদ্যোগ গত বছর থেকে শুরু হয়েছে। আমি তোমাদের দুজনকেও মানে কি বলবো, একেবারে দারুণ আমন্ত্রণ জানিয়ে রাখছি, আন্তরিক আমন্ত্রণ জানিয়ে রাখছি। শ্রুতিবৃত্তর একটি বিশেষ উইংস তৈরি হয়েছে যার নাম রবীন্দ্রবৃত্ত। এবং রবীন্দ্রবৃত্তে রবীন্দ্রনাথ নিয়ে সবকিছু বিষয় নিয়ে আমরা কাজ করি, শুধু গান নয়, শুধু আবৃত্তি নয়, নাটক নয়, রবীন্দ্রনাথের সামগ্রিক জীবন চর্চাকে আমরা নানাভাবে সেখানে তুলে ধরার চেষ্টা করি এবং সেটা ভীষণ জানা দরকার। আমি তোমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে বলতে চাই
যে রবীন্দ্রনাথকে শুধু যদি আমরা একজন কবি হিসেবে, একজন গীতিকার হিসেবে, একজন নাট্যকার হিসেবে, একজন গল্পকার হিসেবে ভাবি বা বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হিসেবে ভাবি, তাহলে কিন্তু তাকে এইটুকুনো ভাবা হচ্ছে, খুবই ছোট করে। একটা মানুষের পরিবেশ ভাবনা, একটা মানুষের সমবায় ভাবনা, তিনি শিলাইদহের জমিদারির দায়িত্ব যখন তাকে অর্পণ করা হলো, তিনি সেখানে গিয়ে সেখানকার সমাজ ভাবনা নিয়ে যে ভাবনা ভাবছেন, সেখানকার মানুষের উন্নতির জন্য যে সমস্ত কাজ করছেন, আমরা সেগুলো মানে এখনো সেগুলো ভাবতে পারি না। শ্রীনিকেতনে একজন ভদ্রলোকের কি কোনো প্রয়োজন ছিল যার লেখার মানে এতটুকু বিরাম নেই, যিনি প্রতিনিয়ত তার প্রতিষ্ঠান চালাতে গিয়ে নানা রকম প্রতিকূল অবস্থার সম্মুখীন হচ্ছেন, তিনি আবার ভাবছেন যে শ্রীনিকেতনে যে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য, কৃষি ব্যবস্থার সহায়তার জন্য তিনি কি কি কাজ করতে পারেন, সেখানে ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করছেন। তিনি পরিবেশ মানে তিনি যে একজন কত বড় পরিবেশবিদ, আমরা যদি শান্তিনিকেতনের স্থাপত্য রীতি বা সেখানকার যে সমস্ত নিয়মগুলো ছিল আহ সেই বিষয়গুলো নিয়ে যদি একটুও চর্চা করি, তাহলে বুঝতে পারবো যে পরিবেশবিদ রবীন্দ্রনাথের কত বড় একটা ভূমিকা সেই সময়ে ছিল। তাছাড়াও আমি বলবো যে তোমরা অনেকেই জানো যে হোমিওপ্যাথিতেও কিন্তু রবীন্দ্রনাথ যথেষ্ট সুপণ্ডিত ছিলেন। চিত্রকর হিসেবে আমি কালকেই রায়াদির সাথে কথা হচ্ছিল যে চিত্রশিল্পী হিসেবে রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি মনে করি, অনেকে সেটা ডিনাই করতে পারে, আমি মনে করি সেখানে একটা বিরাট বড় অবদান রয়েছে ভিক্টোরিয়া ওকাম্পোর। কেননা প্যারিসে রবীন্দ্রনাথের আর্ট এক্সিবিশন যদি সেই সময় আয়োজন না হতো, তাহলে চিত্রশিল্পী রবীন্দ্রনাথের আন্তর্জাতিক স্বীকৃতির দিকটা হয়তো একটু ধোঁয়াশাচ্ছন্ন থাকতে পারতো। তো সেই ক্ষেত্রে মানে হেন কোনো কাজ নেই, হেন কোনো দিক নেই যেটা রবীন্দ্রনাথ ভাবছেন না। এই যে সামগ্রিক রবীন্দ্রনাথকে চেনা কিন্তু এখনো সাধারণ মানুষের খুব একটা আয়ত্তাধীন হয় মানে হয়নি, একেবারেই হয়নি। সাধারণ মানুষ কিন্তু রবীন্দ্রনাথকে বা এমনিও যারা শিল্প চর্চা নিয়েও রয়েছেন, তারাও কতটুকু রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করছেন, এটাও আমার একটা জানবার বিষয়। তো সেই সমস্ত দিক থেকে রবীন্দ্রবৃত্ত এমন একটা দিক, এমন একটা জায়গা হিসেবে আমি তৈরি করছি বা ভবিষ্যতেও আরো করব, সেটা হলো যেখান থেকে সামগ্রিক রবীন্দ্র চর্চার জায়গাটা আমরা তুলে ধরতে পারি। একটা ছোট্ট কথা বলি, আহ আমি 2017-তে 2016-র শেষে বা 2017-তে আমি করেছিলাম টেগর ইন সুফিয়ানা, যেখানে সুফিজমের সঙ্গে রবীন্দ্রনাথ বা টেগরিজমকে আমি কম্পাইল্ড করেছিলাম। এই ভাবনাটা কেন? এই ভাবনাটা হচ্ছে যে সুফি যে উদার চেতনার কথা বলে, সুফি যে উত্তরণের কথা বলে, সুফি যে নিবেদনের কথা বলে, সেই নিবেদনের কথাই, উত্তরণের কথাই তো রবীন্দ্রনাথ বলছেন তার লেখায়। তাহলে রবীন্দ্রবাদকে যদি আমরা ধরি, এইবার অনেকের প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রবাদ কি? রবীন্দ্রবাদ দাঁড়িয়ে রয়েছে ব্রাহ্মিজমের ওপরে, কারণ আমরা জানি যে ব্রাহ্ম চেতনা রবীন্দ্রনাথকে কতটা প্রভাবিত করেছিল, বা ছোটবেলা থেকে উপনিষদ চর্চা তাকে কতটা প্রভাবিত করেছিল, বা তার মনের মধ্যে কতটা রেখাপাত করেছিল। সেই ব্রাহ্মিজম বা রবীন্দ্রবাদের সাথে সুফিবাদের যে একটা অন্তরঙ্গ মিল, সেই জায়গাটায় যদি আমরা সেতু বন্ধন করতে পারি, তাহলে রবীন্দ্রনাথের আধ্যাত্ম চেতনাকে আরো বিরাট ভাবে আমরা বুঝতে পারবো। আমি কিছুদিন আগে একটা কাজ করলাম রবিপ্রিয়া বলে, রবীন্দ্রনাথ এবং তার ৮ অনুরাগিনী, তাদের মধ্যে অবশ্যই আছেন মৃণালিনী, অবশ্যই আছেন কাদম্বরী, অবশ্যই আছেন আমাদের আনা তারকার, লুসি স্কট, ভিক্টোরিয়া ওকাম্পো, টমি ওয়াদাকোরা, হেমন্তবালা দেবী, মৈত্রেয়ী দেবী। তো এই সমস্ত মানুষদের সাথে রবীন্দ্রনাথের যেটুকু যা কিছু সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ক কবিকে কতটা সমৃদ্ধ করেছিল বা কবির জীবনে তার কতটা প্রভাব তৈরি করেছিল, সেই জিনিসটাকে নিয়ে আমি করলাম আহ কবিপ্রিয়া। এবং যদিও আউট অফ ট্র্যাক, আমি সামনে আরেকটা কাজ করতে চলেছি, সেটা নিয়েও একটু পড়াশোনা চলছে, প্রস্তুতি চলছে, সেটা হচ্ছে কাজী প্রিয়া, অর্থাৎ কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন অন্তরঙ্গ সঙ্গিনী যারা, তাদের নিয়ে কাজী প্রিয়া। তো আমার বক্তব্য এটাই যে দেখো, আমরা রবীন্দ্রনাথের কবিতা আমি আবৃত্তি করতেই পারি মঞ্চে উঠে, যিনি গান করছেন তিনি রবীন্দ্রনাথের গান গাইতে পারে, কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মঞ্চে শুধু গান, শুধু কবিতা, নতুন কিছু তো দিচ্ছে না দর্শককে, নতুন কিছু তো জানাচ্ছে না। এইবার যে জিনিসগুলো আমি চর্চা করছি বা আমি পড়াশোনা করছি, সেই বিষয়টাকে যদি তার বিনোদন বিষয়টিকে যুক্ত করে আমি লোকের কাছে তুলে ধরতে পারি, জানতে পারি, জানাতে পারি, তাহলে তো তার থেকে বড় কাজ আর দ্বিতীয় হয় না। আমি যেরকম পরিচালক হিসেবে আমি খুব শ্রদ্ধা করি সৃজিত দাকে, কারণ আমার খুব মনে হয়েছে যে সৃজিত মুখার্জির এক যে ছিল রাজা, যে সিনেমাটা আমরা জানি যে ভাওয়ালের রাজা নিয়ে, সন্ন্যাসী রাজা কে নিয়ে তৈরি করা,
রাজবাড়ির বা সেই বিষয়ের অনুপঙ্খ বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা পরিষ্কার হয়েছে, বা তারা জানতে পেরেছে পাওয়ালের রাজা বা তার ইতিহাস সম্পর্কে, এবং ভবিষ্যতে তার কি পরিণতি ঘটেছিল সেই বিষয়গুলো সম্পর্কে সাধারণ মানুষ জানতে পেরেছে। গুমনামি সিনেমাটা যেটা হয়েছে, সেখানেও কিন্তু একটা ইতিহাসকে সেখানে যেন নতুন করে তুলে আনা হয়েছে। তো আমি তো আর সিনেমা বানানোর বিদ্যে তো আমার জানা নেই, তাই আমি যে কাজটা করি সেই কাজের মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে নিত্য নতুন ভাবে আমি তুলে আনতে চেষ্টা করি, এবং তাই করি। শুভদীপ, একেবারে আহ, ও খুব মনের অন্তর থেকে একটা ওর ওর যে বক্তব্যটা বললো, বোধহয় এই মুহূর্তে যারা শুনছেন আমাদের, তাদের কাছে অনেকটাই রবীন্দ্র ভাবনা পৌঁছে গেল। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, বলো বলো। অনু, একেবারে আমি রবীন্দ্র তোমার বৃত্তে প্রশ্ন ঢুকে করার পড়ে আগে প্রশ্ন। আমি তোমার প্রশ্নের আগে just একবার বলতে চাই, শুভদীপ নিশ্চয়ই। যেভাবে রবীন্দ্রনাথের যে ব্যাপ্তিটা বা যে ক্যানভাসটা যেভাবে আঁকলো, সেটাই কিন্তু একেবারে আসলে রবীন্দ্রনাথকে জানা বা পড়া আমার মনে হয় আগামী দিনে সকলের জন্য হওয়াটা দরকার। আমি অন্যের দরকার। প্রশ্নে যাব। ইতিমধ্যে যারা যারা জয়েন করেছেন তাদের একবার ধন্যবাদ জানাই। দুই সঙ্গীত শিল্পী বন্ধু চন্দ্রিমা ভট্টাচার্য এবং শ্রমিক চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে, ওয়েলকাম। শুভদীপের সঙ্গে জমি আড্ডা চলছে এবং তোমরাও সঙ্গে থাকো, এবং আমি ফিরবো অর্ণবের কাছে। হ্যাঁ, আমরা একেবারে রবীন্দ্র বৃত্তে ঢুকে পড়ি। শুভদীপ, এই প্রশ্ন করব ভেবে আসিনি, তবুও বলি যে রবীন্দ্রনাথের কবিতা, তার গান, তার নাটক, তার বিভিন্ন ভাবে হুম, কি মনে হয় যে আজকের প্রজন্ম হুম, শুধুমাত্র কি একটা শ্রেণী বা একটা হুম। পর্যায়ের মানুষ সেই রবীন্দ্র অনুষঙ্গগুলোতে পৌঁছতে পারছেন, নাকি সমাজের বিভিন্ন জায়গায় তোমরা যারা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছো প্রত্যেকদিন, হুম, হুম। সমস্ত শ্রেণীতে, সমস্ত লেয়ারে, আমাদের তো বিভিন্ন লেয়ার্ড সোসাইটি, না, সমস্ত লেয়ারে। একেবারেই না অর্ণব, একেবারেই না। রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। রবীন্দ্রনাথ সকলের জন্য একদম। নয়, এটা একদম সত্যি। আমাকে একজন প্রযোজনা সংস্থা বলেছিল যে আচ্ছা, রবীন্দ্রনাথের একটু মানে কি বলবো, একটু লারেলাপ্পা টাইপের কোনো গান আছে, ওই গানের উপর আমরা একটা কাজ করব। তো আমি খুব মানে কি বলবো, বাকরুদ্ধ হয়ে ওনার মুখের দিকে তাকিয়েছিলাম। আমাকে বলেছিল যে আচ্ছা, ওই যে মানে বলতে খুব খারাপ লাগছে, যে বলছে যে আমরা না একটু অন্যরকম ইয়াং জেনারেশনের জন্য একটু টুনির মা টাইপের যদি কোনো গান হয়, রবি ঠাকুরের ওরকম টাইপের কোনো গান যদি থাকে। আমি বললাম, টুনির মা তো রবীন্দ্রনাথ লিখে যেতে পারেননি, ওই টাইপের গান তৈরি করা ওনার বিদ্যের বাইরে ছিল, ওনার অতটা মেরিট ছিল না। তো হোঁচট খাই, ধাক্কা লাগে, কিন্তু সবকিছুকে নিয়েই তো চলতে হবে, সবকিছুকে গ্রহণ করতে হবে। তবে আমি একটা আশার কথা বলি অর্ণব, একদম। আমরা তো আর এখন মানে খুব যুবক বা কিশোর প্রজন্মের মধ্যে নেই। আমরা আস্তে আস্তে একটু আমাদের বয়স বাড়ছে। তো একদম যারা এখন 20, 21, 22 বয়সে রয়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, ওদের না আহ, ইচ্ছেটা আছে। আমি যেহেতু নিজে ব্যক্তিগতভাবে বেশ কিছু বছর অ্যাডমাস ইউনিভার্সিটিতে আমি অ্যাজ এ ফ্যাকাল্টি আমি কাজ করেছি, বা বিভিন্ন স্কুল বা ইউনিভার্সিটিতে মাঝে মাঝেই বিভিন্ন ওয়ার্কশপে বা সেমিনারে আমি ক্লাস করাতে যাই। তো সেখান থেকে আমি দেখেছি জানো, যে ছেলে মেয়েদের মধ্যে এখনো আহ সেই রবীন্দ্রনাথকে জানার একটা ইচ্ছে, কবিতা পড়ার একটা ইচ্ছে হয়তো কম, হয়তো 100 জনের মধ্যে সেটা আমি বলতে পারি হার্ডলি 15 জনের আছে, কি 20 জনের আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। কিন্তু ওইটুকু তো আছে, ওইটুকু দিয়েই তো আমরা বাকি 80 জন যাদেরকে হয়তো আমরা আমাদের বৃত্তে ঢোকাতে পারিনি, সেখান থেকে যদি 8 জনকে আনতে পারি, সেটাই আমাদের সাকসেস। একেবারে। আর একটা কথাও বলি জানো তো, সেটা হচ্ছে, এটা আমি খুব মনে করি যে আহ আমাদের খুব বরিষ্ঠ যারা, সিনিয়র যারা, তারা কিন্তু সবসময় শিল্পটা দিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গাটা খুব কিছু মনে করেন না। এটা খুব মানে কি বলবো, নির্ভেজাল সত্য। কিন্তু আমাদের কিছু কাজ এরকম করা উচিত যাতে সামাজিক ভাবে তার একটা কোথাও দায়বদ্ধতা আমরা পালন করি। এবার এটা কিভাবে, আমরা এমন কিছু কাজ করি যারা হয়তো তথাকথিত রবীন্দ্র সচেতন বা রবীন্দ্র অবগত মানুষ নন। আজকে আমি যখন 2011-তে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে কলকাতা পুলিশের তরফ থেকে আলোয় ফেরা করেছিলাম, আহ তখন কিন্তু যে 200টা বাচ্চা সেই আলোয় ফেরাতে পার্টিসিপেট করেছিল, আন্ডার কলকাতা পুলিশ, আন্ডার নবদিশা,
তারা কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে প্রায় কিচ্ছু জানে না। তারা কিন্তু একদম স্লাম এরিয়ার বাসিন্দা। সেখানে আমি কৃতজ্ঞতা জানাই আজও তৎকালীন কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর কাছে, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে, শ্রাবণীদির কাছে, শ্রাবণী সেনের কাছে, কোহিনূর সেন বরাটের কাছে। তারা সবাই আমার পাশে ছিলেন এবং গৌতম দার ইনিশিয়েটিভই কাজটা হয়েছিল। সেটা বিরাট কর্মযোগ্য। মিউজিক ডিরেকশনে শ্রাবণী সেন, পাঠে গৌতম দা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, আবৃত্তি বা সামগ্রিক দিকের পরিচালনায় আমি, আর কোরিওগ্রাফিটা করেছিলেন কোহিনূর সেন বরাট। সেটা অনবদ্য নির্মাণ এবং তার বৈশিষ্ট্য এটাই, এই কথাটা বলার কারণ এটা যে সেইখানে যে 200 খানা ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, তারা কিন্তু সবাই বেশিরভাগ অবাংলা ভাষী এবং একেবারেই কলকাতার খুব মানে কি বলবো মানে তথাকথিত ভাবে বস্তি অঞ্চলের বাসিন্দা। ঠিক আছে? তো সেই সমস্ত ছেলেমেয়েরা, সেই সমস্ত বাচ্চারা যখন রবীন্দ্রনাথ জানছে, তারা যখন গাইছে হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, তারা যখন গাইছে বিপদে মোরে রক্ষা করো, তারা যখন গাইছে আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আমার কাছে তখন রবীন্দ্রনাথ জাগ্রত হয়ে উঠছে। বারে বারেই আমি একটা কথাই বলি, খুব প্রথাগত বিষয়ের মধ্যে রবীন্দ্রনাথকে খুঁজলে পাওয়া যাবে না। প্রথার বাইরে গিয়ে আমরা যদি নিজেকে জানার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, তবেই আমরা জানতে পারবো সেই রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের মনের আরাম, আত্মার আনন্দ এবং অন্তরের শান্তি। একেবারে শুভদীপ খুব সুন্দরভাবে বললে এবং মানে হয়তো শুভদীপের কথাতেই অর্ণব গপ্পবুড়ি হেসেলের কবিপক্ষের সূচনা হয়ে গেল। মানে কবিপক্ষের সূচনা অবশ্যই হয়েছে, কিন্তু গপ্পবুড়ি হেসেলের কবিপক্ষের সূচনা শুভদীপের কথায়। কারণ আমরাও কিন্তু রবীন্দ্রনাথকে যেভাবে প্রত্যক্ষ করার চেষ্টা করি, সেটা কিন্তু শুধুমাত্র ওই মঞ্চে গান বা কবিতা নয়, সামগ্রিকভাবে রবীন্দ্রনাথ যেভাবে যে দর্শনটা উনি সকলের কাছে তুলে ধরেছেন, সেই দর্শনের যদি এক ভাগও আমরা একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি বা সেই আদর্শে চলতে পারি, তাহলে বোধহয় রবীন্দ্রনাথকে জানার প্রচেষ্টাটা আরো বেশি হবে। এবং তুমি যে এত বাচ্চাদের নিয়ে কাজ করছো, শ্রুতিবৃত্ত নিয়ে কাজ করছো, আরো একটা জিনিস যেটা শুভদীপ মনে হয় যে এই সময় দাঁড়িয়ে মানে এই প্রজন্মের, আগামী প্রজন্মের কাছে আর কি বইয়ের সঙ্গে সম্পর্কটা হওয়া খুব দরকার। মানে রবীন্দ্রনাথ জানতে গেলে কিন্তু গুগল করে ই বুক পড়ে নয়, মানে বইয়ের সঙ্গে বোধহয় সম্পর্কটা ভীষণ ভীষণ ভাবে জরুরি দরকার। কবিপক্ষের যখন সূচনা, তখন কবিপক্ষের যখন রবীন্দ্রনাথের আমরা বিভিন্ন দিকগুলো নিয়ে যখন কথা বলছি, তাহলে খাওয়া দাওয়াই বা নয় কেন, সেটা ভাত থাকে কেন? কারণ এই গোটা মাস জুড়ে, মানে কবিপক্ষের মাস জুড়ে, রবি মাস জুড়ে আমরা গপ্পবুড়ি হেসেলে আমরা প্রতি রবিবার আমরা ঠাকুরবাড়ির যে বিশেষ রান্না, সেই রান্নাই কিন্তু আমরা আমাদের সকলের জন্য নিয়ে আসতে চলেছি। তাই এই মাসের কবিপক্ষের প্রথম যে মেনুটা, সেটা পর্ব 1, সেটা শুভদীপের হাত ধরে আমরা লঞ্চ করবো। শুভদীপ, আমি স্ক্রিন শেয়ার করছি এবং স্ক্রিন শেয়ার করার পর তুমি যদি দেখতে পাও আমাকে জানিও যে আগামী রবিবার অর্থাৎ 5ই মে ঠাকুরবাড়ির রান্না পর্ব 1 যেভাবে আমরা সাজিয়েছি কি কি রয়েছে। একদম মানে দারুণ লোভনীয় ভাবেই সাজানো হয়েছে। রবীন্দ্রনাথ কিন্তু খুব খেতে এবং খাওয়াতে দুটোই খুব ভালোবাসতেন। মানে রবীন্দ্রনাথের মানে কি বলবো, খাবার দাবারের প্রতি যে তীব্র অনুরাগ তার নানা লেখায়, নানা স্মৃতিচারণার মধ্যে দিয়ে নানাভাবে প্রকাশিত হয়েছে। অর্ণব এবং অরিজিতের গপ্পবুড়ির হেসেলে যে 3টে পদ আমরা দেখতে পাচ্ছি, যা ঠাকুরবাড়ির রান্না হিসেবে বিবৃত হয়েছে, তা হলো প্রথমে কাঁচা আমের পোলাও, তারপর রুই পোস্ত এবং শেষে দই চিংড়ি। আমার খুব মনে হচ্ছে যে গরমকালে পোলাও তো আমরা সবাই খাই, কিন্তু কাঁচা আমের পোলাও মনে হয় একটু বাড়তি স্বাদ আমাদের জিভে এনে দেবে, কারণ কাঁচা আমের মতন উপাদেয় এই সময়ে আর কিছু নয়। রুই পোস্ত, পোস্ত আমরা যারা বাঙালি বা বাংলার রান্না বান্না আমাদের যাদের প্রিয়, তাদের কিন্তু খুব প্রিয় একটি বিষয় হচ্ছে পোস্ত, আইটেম হচ্ছে পোস্ত। সুতরাং রুই পোস্ত যথেষ্ট লোভনীয়। আর দই চিংড়ি, দই চিংড়িও গরমকালের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, কারণ চারিদিকে আমরা দই খাওয়ার বার্তা পাচ্ছি শুনতে। সেই দই দিয়েই চিংড়ি রান্না করে অতি উপাদেয় একটা আইটেম আমরা পাচ্ছি গপ্পবুড়ির হেসেলে। থ্যাংক ইউ শুভদীপ। শুভদীপের হাত ধরে আমরা লঞ্চ করলাম আমাদের কবি মাসের প্রথম ঠাকুরবাড়ি রান্নার পদ। 3টে করে পদ থাকবে প্রতি সপ্তাহ জুড়ে এবং প্রতি সেভাবেই আমরা তুলে ধরবো সকলের কাছে। এবং শুভদীপ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথা আমরা জানতে খুব ইচ্ছা করছে, যিনি রবীন্দ্রনাথ নিয়ে এতটা চর্চা করছেন, ঠাকুরবাড়ির এমন কোন একটা পদ যেটা তুমি নিজে খেয়েছো? ওরে বাবা, হ্যাঁ খেয়েছি।
আরে ঠাকুরবাড়ির পদ শুধু খেয়েছি না, ঠাকুরবাড়ির এই রবি ঠাকুরের খাওয়া দাওয়ার বিষয় নিয়ে কিন্তু দারুণ রঙ্গরসিকতার গল্প আছে। তোমরা হুম, নিশ্চয়ই সেগুলো জানো যে একসময় রবীন্দ্রনাথের সমস্ত কাঁচা খাওয়ার অভ্যেস তৈরি করেছিলেন, মানে কাঁচা হ্যাঁ, খেতে শুরু করেছিলেন। একসময় সব আহ, আহ, ডিম খেতে শুরু করেছিলেন কারোর পরামর্শে। একসময় ক্যাস্টর অয়েলের রান্না তিনি খেতে শুরু করেছিলেন। এবং মানে নানা রকমের গল্প রয়েছে, তার জীবনের ঘটনা রয়েছে রবীন্দ্রনাথ নিজে। এবং সবচেয়ে বড় কথা যে ঠাকুরবাড়ির রান্নাঘরে এই দৃশ্য অনেকে দেখেছেন যে আহ মোড়াতে বসে রবীন্দ্রনাথ ইনস্ট্রাকশন দিচ্ছেন মৃণালিনী দেবীকে যে এটা এইভাবে করো বা ওইভাবে করো। সেই মতন করে মৃণালিনী দেবী রান্না করছেন। আহ আমার খাওয়া ঠাকুরবাড়ির রান্নার মধ্যে পরিবন্ধর কথাটা মনে পড়ছে, একটা মিষ্টি। হুম, একটা মিষ্টি আর একদম। একটা মিষ্টি, আর হচ্ছে ডাব সন্দেশ। আমার মনে হয় ওটাও ঠাকুরবাড়ির হেসেলেই বা ঠাকুরবাড়ি হ্যাঁ, ওরিয়েন্টেড একটা পদ। তো এই দুটো পদ আমি খেয়েছি। তবে রবি ঠাকুরের নানা রকম লেখায় এবং বিভিন্ন ঘটনায় যেগুলো আমরা এখন স্মৃতিকথা হিসেবে পড়ি, সেখানে খাওয়া দাওয়ার যে উল্লেখ নানাভাবে এসেছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। একেবারে একেবারে। এবং ঠিক সেইভাবেই কবিপক্ষের এই বিশেষ মেনু, যেটা আগামী রোববার সকলের কাছে পৌঁছে যাবে। আর শুভদীপের সঙ্গে যেটা হয় আর কি, বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে ঘড়ির দিকে আমাদের কারোর খেয়াল থাকে না, কিন্তু আমাদের একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমাদের আড্ডা শেষ করতে হবে। আমি জানি হাতে সময় খুব কম, এবং শুভদীপের কণ্ঠে অনেকেই শুনতে চাইছেন। শুভদীপ যেটা শোনাতে চাই, বিশেষ করে যদি রবীন্দ্রনাথের কবিতা হয় তাহলে তো কোনো কথাই নেই কবিপক্ষের সূচনায়। কিন্তু তার আগে আমি অর্ণবের কাছে ফিরি। একেবারে অরিজিৎ যেভাবে বললো, প্রথমত হচ্ছে তিন বন্ধুর আড্ডা, যেটা শেষ হতে চায় না। এক, দুই হচ্ছে যে বিষয় নিয়ে আজকের আড্ডা রবীন্দ্রনাথ, আহ, আকাশ, মানে এক এক আকাশ নিয়ে আলোচনা করতে বসলে কি আর তাকে সংক্ষিপ্ত সময় ধরা যায়? একেবারেই নয়। সুতরাং এই আড্ডাকে একটা জায়গায় আমাদের থামাতে হবে, কিন্তু তার আগে এই মুহূর্তে প্রথমত শুভদীপ রয়েছে স্ক্রিনে, এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা কবিতা শুনতে চাইবে না তা কি হয়? সুতরাং সেই অনুরোধ আমাদের কাছে আসছে। এবং তারপরে আরো আগামী দিনে শুভদীপের কি পরিকল্পনা, সেই কথা বলে আমরা আড্ডার শেষ প্রান্তে পৌঁছে যাব, কিন্তু তার আগে শুভদীপের কাছে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিরীভূত 25শে বৈশাখ। দীনেশ দাশের এই প্রণমী কবিতা আমার রবীন্দ্রনাথের সামনে যে জন্মদিন আসছে, সেই জন্মদিন উপলক্ষে আমার প্রণত নিবেদন। আসলে এই কবিতাটি দীনেশ দাশ লিখেছেন এবং নাম প্রণমী। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে এত সুন্দর করে তিনি বলেছেন। আরেকটা ছোট্ট কবিতার কথা উল্লেখ করি, দেবব্রত দত্তের লেখা। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভিতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ঘোটান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। একেবারে শুভদীপ, একেবারে আড্ডার শেষ প্রান্তে আমরা। এই মাসে এবং আগামী দিনে তুমি, তোমার শ্রুতিবৃত্ত এবং শুভদীপ চক্রবর্তী প্রোডাকশন, যদি আগামী দিনের পরিকল্পনা একটু জানিয়ে দাও ছোট্ট করে আমাদের সঙ্গে যারা দেখছেন তাদেরকে। এবং তোমার কাছে যদি কেউ আবৃত্তির জন্য পৌঁছে যেতে চান, তারা কিভাবে তোমার কাছে পৌঁছবেন? তাহলে আমরা আমাদের কমেন্ট বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। তাহলে যদি একটু এভাবে বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমার পরিকল্পনা বলতে সামনে রবীন্দ্রনাথকে নিয়ে আমি আহ, আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা অবশ্য 2 বছর হলো চলছে। এবছর তার 3য় পর্ব। সেটা হলো কবির চোখে কবিগুরু। অর্থাৎ আমি যে দুটো কবিতা বললাম, দুটো কবিতার দ্বিতীয় কবিতাটা পুরোটাই বললাম, তার আগের কবিতাটার একটা খণ্ডাংশ বললাম। এই দুটো কবিতাই তো অন্য কবিদের লেখা। প্রথমটি প্রণমী দীনেশ দাস এবং তারপরেরটা দেবব্রত দত্তের লেখা। তো এই রকম রবীন্দ্র নিবেদিত কবিতার একটা বিরাট সম্ভার রয়েছে। তো সেই ধরনের কবিতাগুলো নিয়েই আমি এই কাজটা করছি, কবির চোখে কবিগুরু, যেটা এই মাসের মাঝামাঝি অক্সফোর্ড বুক স্টোরে এটা হতে চলেছে। আর যে বললে যে আবৃত্তি চর্চার জন্য বা প্রশিক্ষণের জন্য যদি কেউ ইন্টারেস্টেড হন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে যোগাযোগ করলেই হবে। সেখানে সব নাম্বার দেওয়া রয়েছে, সেখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। সেখানে তারা যদি
আমাকে মেসেঞ্জারে জানতে চান, তারা সেখানেই তার উত্তর পেয়ে যাবেন। একেবারে থ্যাংক ইউ শুভদীপ, অনেকটা ভালো সময়, আমাদের আড্ডা চলতে থাকবে অবশ্যই অফলাইন বা অনলাইন। একেবারে শেষ প্রান্তে অরিজিতের কাছে। অরিজিৎ, শুভদীপ, খুব ভালো লাগলো, কারণ এই ভালো লাগাটাকে সঙ্গে নিয়েই আমরা কবিপক্ষের আনন্দের চলো সকলে মিলে মেতে উঠি, এবং খুব শিগগিরই তোমার সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে, এবং তোমাকে একদম। অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। এভাবেই কাজ করে যাও, আমরা সবসময় সঙ্গে রয়েছি। শ্রুতিবিত্তকে অনেক অনেক অভিনন্দন, এবং তোমাকেও, এবং তুমি যে প্রচেষ্টার মধ্যে দিয়ে যাচ্ছ রবীন্দ্রনাথকে সকলের কাছে সামগ্রিকভাবে পৌঁছে দেওয়ার জন্য, সেই প্রচেষ্টায় আমরা সকলে সামিল। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অনেক আগামী দিনে। ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে। থ্যাংক ইউ শুভদীপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং আগামীকাল যে মেনু আপনারা ইতিমধ্যে অর্ডার করেছেন সেটা সঠিক সময় আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর এই যে মেনুটা যেটা শুভদীপ লঞ্চ করলো সেটা আগামীকাল আমরা পোস্ট করতে চলেছি আমাদের ফেসবুকে, যেটা পৌঁছে যাবে 5ই মে, এবং কবিপক্ষের শুরুতেই ঠাকুরবাড়ি রান্না সিরিজ 1। এবং ইতিমধ্যে আমরা ধন্যবাদ জানাবো টেলিগ্রাফ মাই কলকাতাকে, যারা আমাদের এই ঠাকুরবাড়ির রান্নার একটা প্রিভিউ করেছেন এবং পৌঁছে দিয়েছেন সকলের কাছে। জয়স্মিতা আলেকজান্ডারকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আপনাদের সকলকে অনুরোধ করব যে গপ্পবুড়ি হেসেলে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে চোখ রাখুন, কারণ একটা বিশেষ চমক আসতে চলেছে কিছুদিনের মধ্যে, হয়তো আগামীকাল থেকেই। তাই চোখ রাখতে হবে গপ্পবুড়ি হেসেলের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে। এবং আপনাদের সকলকে আরো একবার অভিনন্দন আগামী দিনের জন্য, 25শে বৈশাখের জন্য অবশ্যই। এবং এই গরমে খুব সাবধানে থাকুন। সবশেষে অর্ণবের কাছে যাব। একেবারে যারা অর্ডার করেছেন তাদের খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে কাল দুপুরবেলা, একেবারে সঠিক সময়ে ঘড়ি মিলিয়ে। আর আজকের যে মেনু লঞ্চ হলো সেই মেনু নিয়ে আপনাদের কাছে পৌঁছবো আগামী রবিবার যেরকম। তার আগে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং নতুন পরিকল্পনা নিয়ে কাল থেকে চোখ রাখুন গপ্পবুড়ি হেসেলের ফেসবুক পেজ এবং ইনস্টা হ্যান্ডেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।